স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ৩ মাস ধরে বন্ধ এই কার্যালয়ের সব ধরনের কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গেল 18 জুলাই রাতে দুর্বৃত্তরা হামলা চালায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তালা ভেঙে লুটপাট সহ অগ্নিসংযোগ করে 4তলা ভবনটিতে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সার্ভার, গুরুত্বপূর্ণ ফাইল ও যাবতীয় নথিপত্র সহ গ্রাহকদের 8000 তৈরি পাসপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হয় সরকারি কার্যালয়টি। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি। ইউরোপে ঢোকার জন্য একটা চেষ্টা চলতেছে, তো এখন ওইখান থেকে চাইতেছে আমার পাসপোর্টটা দ্রুত ফাটানোর জন্য, কিন্তু এটা এই সমস্যার কারণে ফাটাইতে পারতেছি না। দুবাই 3 বছর থেকে এসেছি, থেকে পরে আবার বাংলাদেশে আসছি। এখন 9-10 বছর চলে আমি যাইনি, তো এখন আমার ওইখান থেকে মালিকে আবার আমার অফার করছে যাওয়ার জন্য, তা এখন এই পাসপোর্টের জন্য যাইতে পারতেছি না। যাদের পাসপোর্ট পড়ার কাছে তারা বেশিরভাগই আগারগাঁ যাইতে হয়। আগারগাঁ অনেক অসুস্থ রোগী যারা আগারগাঁ যাইতে পারতেছে না। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর পাসপোর্ট অফিসে নারায়ণগঞ্জের গ্রাহকদের অঞ্চলভিত্তিক সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হলেও দূরত্ব বেশি হওয়ায় আর গ্রাহকদের অতিরিক্ত চাপের কারণে যথাযথ সেবা পাচ্ছেন না এই জেলার নাগরিকরা। অনেকটাই দূর, যেটা হচ্ছে আসলে এখন যদি রাস্তাঘাটের জ্যাম, এই জ্যাম ঠেলে আমরা আগারগাঁও যাব, আবার ওইখানে যে লাইনে দাঁড়াবো হাজার হাজার মানুষের সাথে। তো আসলে সত্যি আমরা সাধারণ মানুষ, সাধারণ জনতা সত্যি এটা খুবই একটা ভোগান্তির মধ্যে আছে। আমাদের অত্র এলাকার সবারই অনেক সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমার সরকারের প্রতি আকুল আবেদন থাকবে যেন খুব দ্রুত, যত দ্রুত সম্ভব এর একটা পদক্ষেপ যেন নেয়। তবে ইতোমধ্যে ভবনটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। কয়েক মাসের মধ্যেই পাসপোর্ট অফিসের কার্যক্রম আবারও চালু করার আশ্বাস জেলা প্রশাসকের। নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের কাজ ইতিমধ্যে আমাদের পিডব্লিউডি থেকে শুরু করা হয়েছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট হবে এবং পূর্বের মতো নারায়ণগঞ্জের যে পাসপোর্ট অফিস, সেখান থেকে নারায়ণগঞ্জের মানুষ পাসপোর্টের সেবা পাবে। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি পুড়িয়ে দেওয়ার আগে প্রতিদিন 3 থেকে 4000 গ্রাহক বিভিন্ন ধরনের সেবা নিতে আসতেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 6টি বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে 4 বছর আগে, কিন্তু সেখানে এখনও পুরোপুরি শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। রয়েছে শিক্ষক সংকটও, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মুন্সিগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। 4 বছর আগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এসব ভবন, তবে পড়ে আছে অকেজো হয়ে। 2019 সালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নির্মাণ কাজ শেষ হলেও পুরোপুরি সচল হয়নি এর শিক্ষা কার্যক্রম। 2022-23 শিক্ষাবর্ষে মাত্র 86 জন শিক্ষার্থী নিয়ে চলছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, কিন্তু সেখানেও নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। ল্যাবে কোনো যন্ত্রপাতি নাই, আমরা প্র্যাকটিক্যালি শিক্ষা নিতে পারতেছি না। আমাদের যে সংকটগুলো আছে, এই সংকটগুলো যদি কাটানো যায় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি হবে। আমরা নিজেকে ভালো একটা টেকনোলজি হিসেবে গড়ে তুলতে পারবো। দুটি বিভাগের প্রধান সহ মোট 6 জন করে মোট 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে শিক্ষক আছেন মাত্র 3 জন। প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে তেমন শিক্ষক নাই। আমাদের স্যারেরা তাদের স্থান থেকে তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে আমাদের ক্লাস করায়, কিন্তু এর ব্যতীত তো আমাদের আরও যে ডিপার্টমেন্টে আমরা আছি রেডিওলজিতে আরও তো পড়াশোনার দরকার, কিন্তু পর্যাপ্ত পরিমাণ টিচার না থাকা ওই ক্লাসটা আমরা পাইতেছি না। প্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন মাত্র 2 জন কেয়ারটেকার। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। নতুন প্রতিষ্ঠান হিসাবে আমাদের এখানে কোনো কেয়ারটেকার বা সেরকমভাবে কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। এখানে অনেক নিরাপত্তার ঝুঁকি আছে। এখানে আমরা শুধু ছাত্ররা আর ছাত্রীরাই থাকি, এখানে কোনো স্টাফ থাকে না। শিক্ষকের সমস্যা, আবার তত্ত্বাবধায়কের লোকের সমস্যা, আবার অফিস সহকারী কোনো লোক নাই, আমি একা সব জায়গাতে কাজ করতে হয়। আইএইচটির সমস্যা নিয়ে চিন্তিত খোদ স্বাস্থ্য বিভাগ, আশ্বাস দেয় সংকট নিরসনের। আমরা আমাদের এখানে স্টাফ নিজস্বভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে আমাদের হোস্টেল এবং আমাদের একাডেমিক কার্যক্রম যতটুকু সুন্দরভাবে চালিয়ে দেওয়া যায় আমরা চেষ্টা করছি কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য।
এরপরেও অধিদপ্তর যদি আমাদের এইসব বিষয়গুলো দেখে তাহলে অবশ্যই উপকৃত হব। জনবলটা তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার, চাইলেই তো জনবল দেওয়া যায় না। নতুন প্রতিষ্ঠানে জনবল তৈরি করতে হয়, মানে সেখানে পদ সৃষ্টি করতে হয়, তারপরে ক্রমান্বয়ে জনবল বাড়াতে হয়। সেই জন্য এটা সময় সাপেক্ষ ব্যাপার। সব কিছুই আমার মনে হয় যে ঠিক আছে, সময়ের ব্যাপার, সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে। চিকিৎসা সেবার মান উন্নয়নে 2015 সালের জুনে শুরু হয় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নির্মাণ কাজ। শেষ হয় 2019 সালের ফেব্রুয়ারিতে, যাতে খরচ হয় 34 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পথচারীদের নিরাপত্তার কথা চিন্তা করে রাজবাড়ীর আলাদিপুরে নির্মাণ করা হয় একটি ফুটওভার ব্রিজ, কিন্তু কেউই এটি ব্যবহার করছে না। ফলে সন্ধ্যা নামলে বখাটেদের আড্ডাখানায় পরিণত হয় এই ফুটওভার ব্রিজটি। আমার পেছনে যে ফুট ওভারব্রিজটি রয়েছে এটি 2,44,00,000 টাকা ব্যয়ে 2019-20 অর্থবছরে সড়ক জনপথ বিভাগ নির্মাণ করে। এটি রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর বাজারে অবস্থিত। এই যে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই ওভারব্রিজটি নির্মাণ করা হয় যে উদ্দেশ্য নিয়ে, যে সাধারণ মানুষ রাস্তা পারাপার করবে নিরাপত্তার সহিত এবং স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারাও নিরাপত্তার সাথে এই ফুট ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার হবে। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এখানকার স্থানীয় যে বাজারের মানুষ কেউই আসলে ফুট ওভারব্রিজটি ব্যবহার করে না। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে যে কথা বলে আমরা জেনেছি যে আসলে এটি যে নির্মাণের পর থেকেই এটি আসলে তেমনভাবে ব্যবহৃত হয় না, বরং সন্ধ্যার পরে এই ফুট ওভারব্রিজের উপরে স্থানীয় বকাটে ছেলেরা নানা রকম আড্ডার সাথে মাদকের আড্ডাবাজিও করে। আমরা আসলে স্থানীয়দের কাছ থেকে যে অভিযোগগুলো তারা করছে সেটি একটু জানার চেষ্টা করি, যাতে এখানে কোনো দুর্ঘটনা বা যানবাহনে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই কারণে তো এটা বানানো। কিন্তু মূলত দেখা যাচ্ছে মানুষ ঠিকই রাস্তা দিয়েই পার হচ্ছে, ওভারব্রিজ অকামে ব্যবহার হচ্ছে। যেমন এই ওভারব্রিজের সন্ধ্যার পরে বা স্কুল টাইমে দেখা যাচ্ছে যে স্কুলের পোলাপান আড্ডা মারতেছে। অনেক সময় দেখা যায় যে যারা নেশাখোর পোলাপান ওভারব্রিজে বসে নেশা খাচ্ছে। এইখানে দরকার নেই, এটা দরকার ছিল রাজবাড়ি দুদিন ওই ইসে দিত তো মানুষ উঠতো, এখানে তো ভালো লাগে না। 1 ঘন্টা পরে উঠবো, আবার 1 ঘন্টা পরে নামবো, এটা ভালো লাগে না। এই জায়গাতে একটা আইল্যান্ড, মাঝখান দিয়ে একটা আইল্যান্ড দিলে পারে, হয়তো বা উঁচা করে কিছু দিলে হয়তো বা মানুষজন বাধ্যতামূলকভাবে ওভারব্রিজটা ব্যবহার করতে হয়। এই ওভারব্রিজটা কী কারণে তৈরি হয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমাদের বিদ্যালয় থেকে আমরা কোনো চাহিদা দিই নেই। হয়তো তৎকালীন সরকার জিনিসটা করছে। অবশ্য একটা জনবহুল এলাকা, স্কুল, মসজিদ, তারপরে প্রাইমারি স্কুল, এখানে মিল ছিল, বাজার, ইউনিয়ন পরিষদ। আমরা এই স্থানটিতে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করেও কাউকে এই ফুট ওভারব্রিজ ব্যবহার করতে দেখিনি। স্থানীয়রা একটি অভিযোগ করছে যে এই যে নির্মাণকারী প্রতিষ্ঠান সড়ক জনপথ বিভাগ, তারা এই ইউনিয়ন পর্যায়ে এই ফুট ওভারব্রিজ নির্মাণ না করে জেলা শহর বা উপজেলা শহরে এটি নির্মাণ করলে সরকারের যে অর্থ তার সঠিক ব্যবহার হতো। বিষয়টি আসলে কেন এই ইউনিয়ন পর্যায়ে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এমন একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলো, এটি জানতে রাজবাড়ী সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে আমরা গিয়েছিলাম। বর্তমানে দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তিনি আসলে এই বিষয়টি নিয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস, চ্যানেল 24। মাদারীপুরে মাত্র 160 টাকায় পুলিশে চাকরি পেলেন 34 জন। এমন সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা সদ্য নিয়োগ পাওয়া পুলিশ বাহিনীর সদস্যরা। যোগ্যতার ভিত্তিতে সন্তানদের চাকরি হওয়ায় খুশি অভিভাবকরাও। এখানে কারো বাবা কৃষক, কারো বাবা ভ্যান চালক, আবার কারো বাবা দিনমজুর, কিন্তু উপস্থিত সবাই স্বপ্ন বুনছেন দেশ ও জাতির হয়ে নিজেকে বিলিয়ে দিতে।
গেল ৩০ অক্টোবর পর্যন্ত ১২০ টাকা খরচ করে আবেদন করেন ৮৯৪ জন চাকুরি প্রত্যাশী। তবে মাঠে উপস্থিত হয় ৬৮৪ জন, যেখানে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৮৮ জন। পরের ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষায় বাদ পড়েন অনেকেই। চূড়ান্ত পরীক্ষায় আরও ৪০ টাকা খরচ করে ১০২ জন অংশগ্রহণ করেন পরীক্ষাতে। সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে ৩৪ জনের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন জেলার পুলিশ সুপার, যেখানে ৩২ জন পুরুষ আর ২ জন নারী। এভাবেই মাদারীপুরে মাত্র ১৬০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৪ জন। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পুলিশে যোগদান করার, তো পড়াশোনার পাশাপাশি আমি চেষ্টা করছি যে কোনো সুযোগ যদি আমার হাতে আসে তো আমি সেই সুযোগটাকে লুপে নেব। তো আজ এই গত কিছুদিন আগে আমি পুলিশে অ্যাপ্লাই করি, তো আজকে সেই সার্থকের দিন যেখানে এসে আমি আমার সাকসেসটা হোপফুলি পেয়ে গেছি। বিশ্বাস করার মতো না যে ১২০ টাকা বা ১৫০ টাকা অ্যাপ্লাই করে যে চাকরি, এটা আসলে বিলিভ করতে পারতেছি না। তবে এবার টোটালি ফেয়ারলি চাকরি হয়েছে, এই জন্য আমরা অনেক খুশি আর কি। বাংলাদেশ পুলিশের যে সময় নিয়োগ ছাড়ছে আমি ওই সময় অ্যাপ্লাই করছি, তারপরে মাঠে অনেক ভালো পারফরমেন্স করছি। তারপরে আমি রিটার্ন পরীক্ষা দিয়েছি, রিটার্ন পরীক্ষা দিয়ে ভাবছি যে অনেক ভালো লাগছে। তারপরে ভাইবে আসলাম, স্যাররা তাদের মেধা অনুযায়ী আমার নিজের যোগ্যতা অনুযায়ী আর কি আমাদের সিলেক্ট করছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটিতে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোনো তদবির কাজে আসেনি। আগামীতে পুলিশের চাকরিতে এমন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার। আমি আশা করি এবং বিশ্বাসও করি যে যারা নির্বাচিত হয়েছেন তারা এইটা উপলব্ধি করতে পারবেন এবং মাদারীপুরবাসীও উপলব্ধি করতে পারবেন যে এই টিআরসি নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর ২০২৪ সর্বোচ্চ সততা, নৈতিকতা এবং ইম্পার্শিয়ালিটি দেখিয়ে এই নিয়োগটা সম্পন্ন হয়েছে। এদিকে পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে ঘুষ গ্রহণ করায় মাদারীপুর জেলার সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বর্তমানে জেলে। তাই এ জেলায় পুলিশ সদস্য নিয়োগে সতর্ক অবস্থানে পুলিশের ঊর্ধ্বতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুগ যুগ ধরে চলে আসা বাঁশ শিল্প নির্ভর পরিবারগুলোতে নেমে এসেছে দুর্ভোগ। আগের মতো বেচা বিক্রি না থাকায় বহু কষ্টে জীবনযাপন করছেন ফরিদপুরের বাঁশ শিল্পের কারিগররা। এভাবে চলতে থাকলে মুখ থুবড়ে পড়বে বাঁশ শিল্পের ভবিষ্যৎ। অনেকে আশঙ্কা করছেন এতে বিলুপ্ত পণ্যের তালিকায় ঠাঁই হবে এই শিল্পের। প্রতিদিনের সকালটা শুরু হয় বাঁশের চাটাই, ডালি, কুলাসহ প্রয়োজনীয় সামগ্রী তৈরির মধ্য দিয়ে। যুগ যুগ ধরে ফরিদপুরের সালথা উপজেলার সাহাপাড়া গ্রামের নারী পুরুষরা বাঁশ দিয়ে তৈরি করছেন বিভিন্ন পণ্য। কৃষিকাজ ও গৃহস্থালিতে ব্যবহারযোগ্য জিনিসপত্রই বেশি তৈরি করেন তারা। নিপুণ হাতের ছোঁয়ায় সপ্তাহে ৩০ থেকে ৪০টি পণ্য তৈরি করেন তারা। আমাকে বাঁশের দাম, বেতের দাম বেশি, যেভাবে কিনা হয় ওইভাবে আমরা মূল্য পাই না। আর এই প্লাস্টিকের কাজ, চালন কুলে সব বাইরে আমাকে এই চাহিদা কমে গেছে। সপ্তাহে ধরেন হয়তো ২০ খান মাল বানাই, তাতে হয়তো ১,০০০-১,২০০ টাকা হয়, তাতে সংসার চলে না, বাঁশের দামও ওঠে না। ফরিদপুর জেলায় এই শিল্পের সাথে জড়িত প্রায় ৫ শতাধিক পরিবার। তবে বংশ পরম্পরায় এই শিল্প নির্ভর কারিগরদের এখন আর আগের মতো নেই ব্যস্ততা, নেই তাদের কোনো জিনিসপত্রের চাহিদাও। একসময় গ্রামেগঞ্জে, শহরে বন্দরে ব্যাপক চাহিদা ছিল পরিবেশ বান্ধব এসব পণ্যের। বর্তমানে হাতে তৈরি বাঁশ শিল্প মুখ থুবড়ে পড়েছে। সময়ের সঙ্গে প্লাস্টিকের তৈরি পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এই হস্তশিল্প বিলুপ্তির পথে। যেহেতু বর্তমান সরকার প্লাস্টিক এবং পলিথিন বর্জনের জন্য জোর প্রচেষ্টা চালু রাখছেন, এরই ধারাবাহিকতায় আমরা প্লাস্টিক পণ্য পরিহার করে আমাদের শিল্পবান্ধব দেশীয় বাঁশ, বেত, পাট এদের মাধ্যমে প্যাকেজিং করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি। বাঁশ শিল্পের সাথে জড়িতরা জানান, এভাবে চলতে থাকলে মুখ থুবড়ে পড়বে বাঁশ শিল্পের ভবিষ্যৎ। এমনকি বিলুপ্ত পণ্যের তালিকায় উঠবে বলে আশঙ্কা করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ৪২ পদের ভর্তা দিয়ে বিক্রি হচ্ছে চিতই পিঠা। হালকা হিমেল হাওয়ায় বিকেল হলেই ভোজন রসিকদের ভিড় বাড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাই তো মন্টু মুন্সির পিঠার দোকানের খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশের বিভিন্ন জেলায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পিঠা বিক্রেতা মন্টু মুন্সি শীতের হালকা হিমেল হাওয়াতে সাজিয়েছেন পিঠার পসরা। পাটগাতে বাসস্ট্যান্ড এলাকায় চিতই, ভাপাসহ নানা রকমের পিঠার সাথে বিক্রি করছেন ৪২ পদের ভর্তা।
তবে নানা ধরনের পিঠা তৈরি করলেও পিঠাপ্রেমীদের কাছে জনপ্রিয় চিতই পিঠার সঙ্গে ভর্তা। মন্টু মুন্সির দোকানের পিঠার খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাগুলোতেও। দাঁড়িয়ে পিঠা খাওয়ার সাথে বাড়িতেও নিয়ে যান অনেকে। শুটকি আছে নরমালি 10 প্রকারের, হ্যাঁ, লইট্টে শুটকি, চাপা শুটকি, মলা শুটকি, এই ধরনের দিয়ে শুটকি দিয়ে আমরা 10 প্রকারের শুটকি ভর্তা আছে। এছাড়াও আমাদের কাছে আমরা আজকে নতুন একটা কোয়ালিটি করছি যে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি এটা ভর্তা করছি। এছাড়াও থাকে আমাদের বেগুন, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভর্তা করছি। আগে বেশ বিক্রি করতাম আপনার 10 থেকে 15 কেজি, এখন আমার আসছে 30 কেজির মতো চাউল বিক্রি হচ্ছে, চাউলের পিঠা বিক্রি হচ্ছে। এর ভিতরে কিছু ভাপা বানাই। ভাপাটা তো দেখছেন যে আমার ভাপার ভিতরে নাইকেল থাকে, ভালো কোয়ালিটির গুড় থাকে, মোরব্বা থাকে, চেরি ফল থাকে। এছাড়াও যে আমরা ভালো যে মানের যে চাউলটা কিনি আলা চালটা ওটা থাকে, ওটা দিয়ে যে আমরা ভাপা পিঠাটা বানাই। সর্বনিম্ন আমার কাছে ভাপাটা আছে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আমরা একটা বার্থডে কেকের মতো বড় ভাপা বানাই দিব, একটা প্লেটের ভিতরে একটা ভাপা থাকবে, এটার দাম 200 টাকা। এরপরে এরকম 100 টাকা, 50 টাকা, 20 টাকা, সর্বনিম্ন 20 টাকা। একটি মফস্বল এলাকাতেও প্রতিদিন প্রায় 6000 টাকা আর মাসে প্রায় 1.5 লাখ টাকার পিঠা বিক্রি করেন মন্টু মুন্সি। পিঠাটা অনেক মজার, শীতের পিঠা, এটা তো সচরাচর আমাদের এইখানে আশেপাশে কোথাও পাওয়া যায়। এইখানেই দেখতেছি খাবারটা অনেক মজা, ভর্তা অনেক প্রকার ভর্তা পাওয়া যায়। 10 টাকার পিঠা হিসেবে অনেকগুলো ভর্তা আছে। আমাদের টঙ্গিপাড়ায় এই প্রথম এত প্রকার ভর্তা দিয়ে এই পাটগাদি বাস স্ট্যান্ডে নতুন একটা দোকান শুরু হয়েছে। এছাড়া শীতের শুরুতে এই যে পিঠা খাওয়ার যে আমেজটা, এটা মিস না করার কারণেই নিয়মিত এসে এখানে পিঠা খাই। পিঠাটা মানে ভর্তা এবং চিতই পিঠাটা সন্ধ্যার দিকে ব্যাপক মানুষ এখানে খাইতে আসে, যেটা একটা মানে ফ্যামিলিতে প্রতিদিন তৈরি করাটা সম্ভব না। তো এখানে 5-10 টাকা দিলে কি একটা পিঠা খাইতে পারে। 10 টাকার চিতই পিঠার সাথে হরেক রকম ভর্তার স্বাদ নিতে খরচ করতে হয় না বাড়তি পয়সা। তাই নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ ভিড় করেন এই পিঠার দোকানে। আমি যখনই আসি আমি দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়ায় থাকি, তো খাওয়ার জন্য দাঁড়ায় থাকি, নিয়ে যাই বাসায়। সবাই খুব পছন্দ করে পিঠাটা। কয়েক প্রকার ভর্তা পাওয়া যায় এখানে। তো এটা হচ্ছে বর্তমানে এখানে আমাদের টঙ্গিপাড়ায় খুবই জনপ্রিয় হয়ে গেছে। এটা ছোটরাও খাইতে পারে, মানে এটা ঝাল কম। অন্য যে জায়গায় আছে পিঠা ওগুলো কিন্তু ঝাল দিয়ে দেয় বেশি, মানুষ অল্প একটু খেয়ে খাইতে পারে না। এটা কিন্তু একটা পিঠার সাথে কিন্তু অনেক পরিমাণ ভর্তা খাচ্ছে মানুষ, কারণ এই ঝাল কম কারণে। মন্টু মুন্সির এই পিঠা বিক্রি শুরু হয় বেলা 3টা থেকে চলে রাত 12টা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবর। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।